আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য হাজী সেলিম বংশাল থেকে আটক। 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র্যাব। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আজ রাত 8টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস। জড়িত 4 জনের বিরুদ্ধে মামলা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এবং বেসরকারি 9টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতায় বিপাকে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। পণ্য ডেলিভারিতে লাগছে বাড়তি সময়, ক্ষুব্ধ গ্রাহকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে 12:15টার দিকে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এরপর হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আসামি সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি শর্ত সাপেক্ষে আজ রাত 8টা পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা জোরদার করায় এরই মধ্যে চালু হয়েছে জরুরি সেবা। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে পুনরায় এই সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী 7 দিন বন্ধ থাকবে বহি বিভাগের চিকিৎসা সেবা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে অনেক মুমূর্ষু রোগী সেবা পাননি। দাঁড়ে দাঁড়ে ঘুরেও ভর্তি হতে পারেননি হাসপাতালে। এদের মধ্যে বন্যায় অসুস্থরাও আছেন। সুনামগঞ্জ থেকে আইছি আমরা ভর্তি ডাক্তার ওনে আইয়া আমরা 2টা হসপিটাল গেছি, মিরপুর থেকে আইছি করি ওনে আমরা কোনো ডাক্তারই পাই না। আইসি 1টা বাজে আইসে কিন্তু এই রুগী এই যে মাথা সন্ত্রাসীরা কোপায় কাবাই দিছে এনরাইকে গেছে বাসাত পাঠাইছিল, ফিরে আবার মুন্সিগঞ্জ গেছি, এখান থেকে বলছে যে ফিরে মেডিকেলে আসতে। চিকিৎসকরা 4 দফা দাবিতে আন্দোলন শুরু করলে ভেঙে পড়ে চিকিৎসা সেবা। সংকট নিরসনে তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, আন্দোলনকারীদের দাবিগুলো যুক্তিসম্মত। সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে, এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে, 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আন্দোলনকারীরা তাদের সব দাবি পূরণে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে, শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে। কোনো ধরনের রুটিন সেবা, আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে। সংবাদ সম্মেলন শেষে সন্ধ্যা 7:30টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের উপস্থিতিতে চালু হয় জরুরি বিভাগের চিকিৎসা। প্রায় 10 ঘন্টা অপেক্ষার পর টিকিট কাটতে পারেন রোগীরা। যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে।
এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষক সহ ৩ শিক্ষার্থীকে। এছাড়া ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে অবস্থান করছেন তা জানে না সরকার। এ বিষয়ে দিল্লির কাছে জানতে চাইবে ঢাকা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সফর ইস্যুতে মন্ত্রণালয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার এ সফর হবে সংক্ষিপ্ত। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন আর কি। মানে যেটা ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি, কিন্তু এখনো স্পেসিফিক আমি কিছু বলতে চাই। এ সময় তিনি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে বলেন, দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তবে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা তাদের বিষয়। আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কিভাবে হবে। দিল্লির সাথে সমঝোতা স্মারকগুলো নিয়ে ঢাকা নতুন করে চিন্তাভাবনা করছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, স্বার্থ রক্ষা করে যা করার দরকার তা করা হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি 9টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতা জারি করায় বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের বিভিন্ন ফি, ভ্যাট সহ অন্যান্য আর্থিক লেনদেন সময় মতো করতে না পারায় পণ্য ডেলিভারিতেও তাদের অতিরিক্ত সময় লাগছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরাও। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোর আর্থিক লেনদেনে অস্বচ্ছতার কারণে গেল কদিনে ওইসব ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে বন্দরের বিভিন্ন ফি, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য অর্থ প্রদান করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন বন্দর ব্যবহারকারীরা। এখন নতুন করে গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চেক ও পে অর্ডার সহ অন্যান্য সেবা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ফলে পণ্য ডেলিভারি নিতে এসে বিপাকে পড়ছেন গ্রাহকরা। যেটা আমি এখনই পে অর্ডার করতে পারতাম, সেই পে অর্ডারটা এখন আমার ওখান থেকে টাকা নিয়ে অথবা অন্য জায়গা থেকে টাকা গোছে আমাকে অন্য ব্যাংকে যেতে হচ্ছে। আমাদের এখন এই ব্যাংকগুলো চেঞ্জ করতে হবে। আমরা এসআইবিএল থেকে পে অর্ডার সাবমিট করতাম, এই ক্ষেত্রে এখন আমার অন্য ব্যাংকে যাইতে হবে। স্বাভাবিক ব্যাংকেও একটা চাপ পড়বে, জাম পড়বে আর কি। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের কার্যক্রম যাতে স্থবির হয়ে না পড়ে সেজন্য সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এছাড়াও এস আলমের 4টি ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের আমানত জমা আছে প্রায় 900 কোটি টাকা। ব্যাংকগুলোকে অর্থ পরিশোধের সময়ও জানাতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা এই টাকাগুলা দ্রুত এনকেশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমরা ইতিমধ্যে তাদেরকে আবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়ের উদ্যোগে আমরা তাদেরকে ডেকেছি এবং তাদেরকে একটা টাইমলাইন দিতে বলেছি আমরা। এদিকে বন্দরের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন C&F এজেন্টরা। আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে, সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনই হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ধারণ ক্ষমতা 53,000 একক। সেখানে এখন পর্যন্ত কন্টেইনার রয়েছে প্রায় 38,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিএন মাইক্রো ট্রেড নামে একটি প্রতিষ্ঠান বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছে। বিষয়টি সম্প্রতি এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন ই-মার্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। এটিএন মাইক্রো ট্রেডের সাথে এটিএন বাংলা ও অঙ্গ প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সবাইকে এটিএন মাইক্রো ট্রেডের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। সপ্তম উইকেটে রেকর্ড পার্টনারশিপ, লিটনের সেঞ্চুরি আর মিরাজের ৭৮ রান, সব মিলিয়ে ২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ থেমেছে ২৬২ রানে। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৯ রান। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৭৪ রান। পরাগ আরমানের রিপোর্ট। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের গল্পটা প্রতিরোধের বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন আর মিরাজের ১৬৫ রানের জুটি ফলনের সংখ্যা তো মুক্তি দেয়ই, উল্টো পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। প্রথম ইনিংসে লিড নেয়ার সম্ভাবনাও তৈরি করেছিল লাল সবুজের দল। অবশ্য দিনের শুরুটা ছিল খুবই জঘন্য। ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বাংলাদেশ, সাথে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের আগেই অল আউট হয়ে নতুন রেকর্ড গড়ার হাতছানি। তবে মীর হামজা আর খুররম শেহজাদের আগুনে বোলিংয়ে বুক টান টান করে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ৮৪ বলে ৮-৪ লিটন পেয়ে যান 50-র দেখা, ৮১ বলে 50 তুলে নেন মিরাজ। ধ্বংসস্তূপের দাঁড়িয়ে মিরাজ লিটন দুজনেই সেঞ্চুরির পথে হাঁটছিলেন, কিন্তু দলের ১৯১ রানে খুররম শেহজাদের বলে মিরাজ বিদায় নিলে থামে লিটনের সাথে ১৬৫ রানের মহাকাব্যিক জুটি। ৭৮ রানে বিদায় নেন মিরাজ। তাসকিন আহমেদ ১ রানে থামেন, কিন্তু আবারও বীরত্ব দেখান লিটন দাস। ১৭১ বলে পেয়ে যান তিনি ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। এটি তার ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৮ রানে থামেন লিটন দাস। আর বাংলাদেশের প্রথম ইনিংস পাকিস্তানের চেয়ে ১২ রানে পিছিয়ে থেকে গুটিয়ে যায় ১৬২ রানে। পরাগ আরমান, এটিএন বাংলা। এমবাপ্পের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বেটিস, কিন্তু এজাল জুয়েলির শট চলে যায় পোস্ট ঘেঁষে। এরপর প্রথমার্ধে আর কোনো সুযোগ পায়নি দু দল। দ্বিতীয়ার্ধে বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা কার্লো আনচেলত্তির দল। ৬৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৭৫ মিনিটে পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন ফ্রান্স তারকা। এই জয়ে পয়েন্ট টেবিলের ২-এ উঠে এসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য হাজী সেলিম বংশাল থেকে আটক। ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার করেছে র্যাব। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আজ রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস। জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। এবং বেসরকারি ৯টি ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতায় বিপাকে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। পণ্য ডেলিভারিতে লাগছে বাড়তি সময়, ক্ষুব্ধ গ্রাহকরা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।